ডিয়ার লার্নার এলিটে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই মন দিয়ে পড়াশোনা করছো এবং পড়ার গতি অবশ্যই তোমাদের বৃদ্ধি পেয়েছে। সামনে তোমাদের এক্সাম, তো তোমরা সকলেই মন দিয়ে পড়াশোনা করো এবং এলিটের যে এলিট অ্যাপস থেকে যে নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে, তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, সেগুলো মন দিয়ে করো এবং সেগুলো ভালোভাবে পড়ো এবং লিখে নাও। তো আজকে তোমাদের একটি মূলত এই যে সেমিস্টার ফোর্থ সেমিস্টার, সেই ফোর্থ সেমিস্টারের যে ক্লাসগুলো করিয়েছি সেখান থেকে কিছু ইম্পর্টেন্স বা গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। তো যাই হোক, আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক আজকে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন পর্ব। হেই, এলিট্যাপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচার্সদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। যাই হোক, রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন দেওয়ার আগে আমি বলেছি যেগুলো বেশি স্টার চিহ্ন আছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো 99% এবং 100% আর কি, অর্থাৎ যেগুলো বেশি স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু পড়ার চান্স প্রচুর আছে। এইভাবে কিন্তু তোমরা দেখে কিন্তু পড়াশোনাটা করো বা দেখে কিন্তু নোটসগুলো পড়ো, ঠিক আছে? তোমাদের বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বেশি বেশি করে পড়ো। বাকি যেগুলো করানো হয়েছে সেগুলোও দেখো, সেগুলোও দেখে যাও। অবশ্যই কোনোটাই দেখবেন এটা নয়, সবই দেখে যাও। কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি যেভাবে লিখে দিয়েছি, স্টার চিহ্ন বেশি আছে, সেগুলো তোমাকে পড়তেই হবে মন দিয়ে, একেবারে ঝাঁটিয়ে পড়তে হবে তোমাকে, একেবারে সেটা পড়তেই হয় ভালোভাবে, সেটা কোনো ভুল ত্রুটি রাখা যাবে না। এবং বাকিগুলো তোমরা দেখে যাবে। প্রথম ইউনিট যেটা আছে আমরা দেখব যে প্রথম ইউনিটের 6 মার্কের কোশ্চেন আছে। প্রথম ইউনিটের 6 মার্কসের কোশ্চেন আছে তোমাদের। প্রথম ইউনিট থেকে 6 নম্বরের কোশ্চেন আসবে, ঠিক আছে? এখান থেকে একটি 6 নম্বরের কোশ্চেন তোমাদের করতে হবে আর কি। তো আমি প্রথমে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি পরিধি সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু করেছি, তোমাদের 2 স্টার করা আছে এখানে দেখো। তারপরে দেখো, স্বাধীন বা স্বতন্ত্র সাবজেক্ট হিসেবে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা বা আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন, বা যেটা আমি তোমাদের পড়িয়েছিলাম যে একাডেমিক ডিসিপ্লিন, আন্তর্জাতিক সম্পর্কের যে একাডেমিক ডিসিপ্লিন বা বিদ্যায়তন চর্চা বা বিকাশের ধারা। অর্থাৎ এই যে আন্তর্জাতিক সম্পর্কের যে একাডেমিক ডিসিপ্লিন বা বিদ্যায়তন চর্চা, বলতে পারি বিদ্যায়তন চর্চা বা একাডেমিক ডিসিপ্লিন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালো করে পড়বে, ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক ডিসিপ্লিনটা এবার আসার সম্ভাবনা আছে প্রচুর। আন্তর্জাতিক সম্পর্কের, তারপরে দেখো আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য তোমরা দেখে যাবে, ইম্পর্টেন্ট না হলেও তোমরা দেখে যাবে এটা। তারপরে দেখো বাস্তববাদী তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ বাস্তববাদী তত্ত্ব। এছাড়াও আন্তর্জাতিক সম্পর্কে বাস্তববাদী তত্ত্বটা তোমাদেরকে পড়তে হবে ভালোভাবে। তারপরে দেখো উদারনৈতিকবাদী তত্ত্ব, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তারপরে দেখো আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সবাদী তত্ত্ব, এটাও খুব গুরুত্বপূর্ণ। এই 3টের মধ্যে আসার সম্ভাবনা খুব প্রচুর। এই 4 নম্বর এবং 5 নম্বর 6 নম্বর এই 3টের মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা প্রচুর, মানে একটা আসছেই আর কি, প্রচুর নয়, আসছেই। আর উপরের 3টের মধ্যে একটা কিন্তু আসবে, উপরের 3টের মধ্যে আর নিচের 3টের মধ্যে কিন্তু একটা ওখান থেকে আসবে আর একটা এখান থেকে আসবে। তো তোমরা ভালোভাবে এই 3টেই করো, আর তোমরা বিশেষ করে একাডেমিক ডিসিপ্লিনটা পড়ো, ব্যাস। একাডেমিক ডিসিপ্লিন আর এই 3টে ভালো করে তোমরা দেখে নাও, এই 3টের মধ্যে কিন্তু একটা আসছেই। আমি বলেছিলাম 1 2 3 এই 3টার মধ্যে একটা আসতে পারে, 4 5 6 এই 3টার মধ্যে একটা আসতে পারে,
তার মানে ওপরের তিনটা আর নিচের তিনটা, ওপরের তিনটার মধ্যে একটা পাবে, নিচের তিনটার মধ্যে একটা পাবে। তোমরা সেইভাবে পড়াশোনা করো, সবগুলো খুব পড়তে হবে তা নয়, তোমরা নিচের তিনটা ভালো করে পড়ো। এই নিচের তিনটা আসার সম্ভাবনা প্রচুর, আর এই একাডেমিক ডিসিপ্লিনটা পড়লেই হয়ে যাবে আশা করি। এখান থেকে তোমরা 100% কমন পাবে। এবং আমি যেভাবে বলে দিলাম 1, 2, 3-এর মধ্যে একটা আসতে পারে, আর 4, 5, 6-এর মধ্যে একটা আসতে পারে, এরকম কিন্তু আসার সম্ভাবনা প্রচুর আছে। মানে এখান থেকে কিন্তু আসবেই আর কি, এই তিনটের মধ্যে একটা আসবেই আসবে আর কি, ঠিক আছে। আর তার মধ্যে এই তিনটের মধ্যে যেখানে একাডেমিক ডিসিপ্লিনটাকে আমি বেশি করে রাখছি, বাকিগুলো তোমরা দেখে যেতে পারো, ঠিক আছে। তো তোমরা তোমাদের মতো করে পড়াশোনা করো, আমি যেভাবে বলছি তোমরা সেভাবেও পড়ো, তোমরা নিজেরাও যেভাবে পড়বে সেভাবেও পড়তে পারো। ইউনিট 2 থেকে 4 মার্কসের একটা আসবে, 4 মার্কসের একটা করতে হবে আর কি। সেখানে দেখবো আমরা আমি ইউরোপিয়ান ইউনিয়ন সম্পর্কে ক্লাস করেছিলাম, সেটা তোমরা দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তারপরে আসিয়ানটাও খুব গুরুত্বপূর্ণ, আসিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আমি বলেছি যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠনের সার্ক, এই সার্কটাকে ভালো করে তোমাদেরকে পড়তে হবে, সার্ক, আসিয়ান আর ইউরোপিয়ান ইউনিয়ন। মূলত এই তিনটি খুব ইম্পর্টেন্ট, বিমস্টেকও ইম্পর্টেন্ট। তো তোমরা এই চারটে ভালো করে দেখে যাও, চারটার মধ্যে তোমাদের ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান আর সার্ক, আসিয়ান এবং সার্ক আসার সম্ভাবনা প্রচুর আছে, আসিয়ান এবং সার্ক আসার সম্ভাবনা প্রচুর, ঠিক আছে। তো আমি যেভাবে সাজেশন দিয়েছি এই চারটাই তোমরা পড়ে যাও, এই চারটার মধ্যে তোমরা একটা পেয়ে যাবে আশা করি। হ্যাঁ, চারটা বলছি, 5টা আছে আর কি। সার্ক সংগঠনে ভারতের ভূমিকাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভারতের যে ভূমিকা সার্কের মানে সার্ক বিষয়ে ভারতের ভূমিকাটা কি, সার্ক, আসিয়ান এই দুটো পড়ো ভালোভাবে, খুব ভালোভাবে পড়ো, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাকি যে দুটো আছে বিমস্টেক এবং ইউরোপীয় ইউনিয়ন, সেটাও দেখে যাওয়া উচিত, ঠিক আছে। কিন্তু আমি সার্ক এবং আসিয়ানটাকে খুব ওপরে রাখলাম। ইউনিট 3-তে 6 মার্কসের আসবে, ইউনিট 3-তেও 6 মার্কসের একটা আসবে, আমি দুটো রেখেছি এখানে। বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের বৈশিষ্ট্য, বিশ্বায়ন কি, বিশ্বায়নের প্রভাব, অর্থাৎ বিশ্বায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিক, বিশ্বায়নের প্রভাব, এই দুটোই আমি রেখেছি, এই দুটোই ভালো করে পড়ো, ইম্পর্টেন্ট, এই দুটোই খুব ইম্পর্টেন্ট, একটা আসার সম্ভাবনা প্রচুর আছে। ইউনিট 4-এ আমি 5টা কোশ্চেন করেছি, সেখানে আমরা দেখব প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী ও পদমর্যাদা, আর রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী পদমর্যাদা, খুবই গুরুত্বপূর্ণ। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রচুর, প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি এই দুটোর মধ্যে কিন্তু একটা আসছে, ভালো করে তোমরা দেখে যাও। এবং আমরা তারপরে বলতে পারি যে এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রচুর, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা পড়ে যাও। তারপরে পার্লামেন্টের লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক, হাইকোর্টের ক্ষমতা, গঠন ক্ষমতা, কার্যাবলী, আর সুপ্রিম কোর্ট, এই তিনটেকে আমি রেখেছি। এই 3, 3, 4, 5 এই তিনটের মধ্যে একটা আসার সম্ভাবনা প্রচুর, আর উপরে দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা প্রচুর। হাইকোর্টের ক্ষমতা এবং সুপ্রিম কোর্ট, আমরা এই দুটোকে বেশি করে আমি রাখছি, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টটা খুব ইম্পর্টেন্ট, এবং উপরের দুটো খুব ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তোমরা এভাবে পড়ো, আশা করি সব কমন পাবে। তো এটাও আমি ইম্পর্টেন্ট বা একেবারে ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট। সুপ্রিম কোর্টকে আমরা সর্বোচ্চ প্রধান মহাধর্মাধিকরণ বলি, হাইকোর্টকে মহাধর্মাধিকরণ বলি, মাথায় রাখতে হবে। কোশ্চেন মহাধর্মাধিকরণ আসতে পারে, এভাবে কোশ্চেনটা দিতে পারে, মহাধর্মাধিকরণের কার্যাবলী গঠন, কোশ্চেন আসতে পারে যে প্রধান সর্বোচ্চ মহাধর্মাধিকরণ, সর্বোচ্চ যখন বলবে তখন সুপ্রিম কোর্ট, আর মহাধর্মাধিকরণ যখন বলবে তখন হাইকোর্ট। তাহলে এই দুটোর মধ্যে পড়ার সম্ভাবনা আছে, আর উপরে দুটোর মধ্যে একটা আসছে, ঠিক আছে। তো তোমরা এভাবে পড়ো, আমি লিখে দিয়েছি উপরে 1 ও 2 এর মধ্যে একটা 100% আসবে, নিচের 3, 4, 5-এর মধ্যে 100% একটা আসবেই। হ্যাঁ, তোমরা উপরের 1, 2-এরটা করে নিলেই হবে, অর্থাৎ উপরের 1 আর 2-এরটা করে নিলেই হবে, বাকিগুলো দেখে যেতে পারো, অত চাপ নেওয়ার দরকার নেই। ইউনিট 5 থেকেও 4 মার্কসের আসবে। তো তোমাদের আমি এখানে রেখেছি যে
চিপকো আন্দোলন ভালোভাবে দেখে যাবে, চিপকো আন্দোলন সম্পর্কে, চিপকো আন্দোলন যা আছে সবই দেখে যাবে, যা যা নোট দিয়েছি সব দেখে যাবে। নর্মদা বাঁচাও আন্দোলন আর ভারতের নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্য, আমি এই তিনটে রেখেছি, চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন আর ভারতের নাগরিক আন্দোলনের বৈশিষ্ট্য। এই তিনটের মধ্যে কিন্তু একটা তোমরা পাবেই, ঠিক আছে। আশা করি এগুলো পড়ো, এগুলোর মধ্যে খুব অল্প অল্প ছোট ছোট নোটস আছে, তোমরা পড়ে নিতে পারবে খুব সহজেই। ক্লাস করিয়ে দিয়েছি, ক্লাসগুলো বুঝিয়ে দিয়েছি, ক্লাসগুলো বুঝো এবং নোটসগুলো ভালোভাবে লিখে পড়ো। ইউনিট 6 আমরা দেখব। ইউনিট 6 থেকে আমরা পড়েছি, যেখানে ইম্পর্টেন্ট আমি রেখেছি সব থেকে সংবিধান সংশোধন পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু। আর তারপরে আমি গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী বা গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, তারপরে 73তম সংবিধান সংশোধনী আইন আর 74তম সংবিধান সংশোধনী আইন। মূলত আমি এই চারটাকে বেশি ইম্পর্টেন্ট রেখেছি, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, পৌরসভা, গ্রাম পঞ্চায়েত আর মূলত 74তম সংবিধান সংশোধনী আইনে কি সংস্কার করা হয়েছিল আর 73তম সংবিধান সংশোধনী আইনে কি সংস্কার করা হয়েছিল। মূলত এই পাঁচটা আমি বেশি করে ইম্পর্টেন্টে রেখেছি, বেশি স্টার দিয়ে রেখেছি, দেখে নাও তোমরা। হ্যাঁ, সেখানে আমি এই পাঁচটা বেশি স্টার দিয়ে রেখেছি। আর নিচে পশ্চিমবঙ্গের জেলা পরিষদ আর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতি, এই দুটো আমি কিন্তু খুব কম ইম্পর্টেন্ট দিয়ে রেখেছি। তো যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো ভালোভাবে পড়ো, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে যাবে তোমরা, একবারে যে না দেখে যাবে সেটা নয়, দেখে যাও, কারণ সেখান থেকে 2 নম্বরেরও কমন পেয়ে যাবে, সেখান থেকে 2 নম্বরেরও কাজে আসতে পারে, তাই না। তো এই ছিল তোমাদের মূলত সাজেশন। আমি যে সাজেশনটা দিলাম এই সাজেশন ভিত্তিতে তোমরা পড়ো, আশা করি সব কিছুই তোমরা কমন পেয়ে যাবে। তোমরা নোটসগুলো ভালোভাবে পড়ো, লিখে নাও ভালো করে, মোবাইল থেকে ভালোভাবে লিখে নাও বা মোবাইলেই পড়তে পারো। এভাবে তোমরা পড়াশোনা করো এবং ক্লাসগুলো মন দিয়ে করো, আশা করি তোমরা সমস্ত কিছু কমন পাবে এবং তোমাদের ভালো পরীক্ষা হবে, এই আশা রেখে আমি আজকের যে সাজেশন ক্লাস সেটা কিন্তু শেষ করলাম। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।